এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি সেজুতি। আজকে ক্রোশেটের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি আমি। এটা আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল যে ক্রোশেটের হাফ বডি দেখানো। তো আমি যেটা ভাবলাম যে কোনো ডিজাইনে ক্রোশেটের হাফ বডি দেখানোর আগে ক্রোশেটের যে বেসিক হাফ বডির যে টেকনিকটা আছে, যে ফর্মুলাটা আছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কারণ আমি নিজে ক্রোশেটিং খুব বেশি না করলেও বিভিন্ন ক্রোশেট গ্রুপের সঙ্গে যুক্ত আছি। সেখানে অনেক সময় অনেকের কমেন্টে দেখি যে অনেকেই জানতে চান যে স্পেসিফিক কোনো এজের বাচ্চার জন্য গলা যখন আমরা ইয়োগ বানাবো বা হাফ বডি করব, কতগুলো স্টিচ নিতে হবে বা কোন নিডেল ইউজ করতে কোন হুক ইউজ করতে হবে, কোন ইয়ার্ন ইউজ করতে হবে। আসলে সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি যদি আপনাকে বলেও দিই যে আপনি স্পেসিফিকলি এই সুতাটা ব্যবহার করুন, এই সুতার জন্য এত নম্বর হুক ব্যবহার করুন এবং এতগুলো স্টিচ নিন বা চেইন নিন, তারপরেও কিন্তু আপনার এবং আমার মাপের কিছুটা তারতম্য ঘটতে পারে, শুধুমাত্র আপনার এবং আমার ক্রোশে করার যে স্টাইলটা আছে সেটার তারতম্যের কারণে। কেন এটা বলছি, সেটার কারণ হলো যে আপনার এবং আমার ক্রোশেটের মধ্যে যে স্টাইলের পার্থক্যটা বলছি, সেটা আসে কখন? যখন আপনি বা আমি কেউ অনেক টাইটলি ক্রোশে করছি, কেউ অনেক লুজলি ক্রোশে করছি। কারণ একই সুতা, একই হুক দিয়ে একই সংখ্যক চেইন করেও কিন্তু আপনার এবং আমার চেইনের লেন্থে পার্থক্য আসবে, মাপে পার্থক্য আসবে। আমি হয়তো অনেক টাইটলি ক্রোশে করি, আপনি আমার চেয়ে লুজ করেন, অথবা আমি অনেক লুজ করি, আপনি আমার চেয়ে অনেক টাইটলি ক্রোশে করেন। সেক্ষেত্রে কিন্তু পার্থক্যটা চলে আসে। সো আপনি যদি মনে করেন যে কারো থেকে জেনে নেবেন যে এত বছরের বাচ্চার জন্য কতগুলো চেইন করতে হয় গলার মাপে, আপনি সেম সুতা সেম হুক ব্যবহার করলে ততগুলোই করলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় শোনা যায় যে আমার মাপ ঠিক হচ্ছে না, বা আমি তো সেম জিনিস ব্যবহার করেছিলাম তারপরেও হচ্ছে না। বা অনেকে খুবই কনফিউজ থাকেন, যারা বিশেষ করে বিজনেস করতে চান, বিভিন্ন মাপের ক্ষেত্রে তারা কনফিউজ থাকেন যে আসলে কতগুলো স্টিচ কাউন্ট নিতে হবে একটা স্পেসিফিক এজের বাচ্চার জন্য, বা আপনি যদি আপনার নিজের জন্য বানাতে চান সেক্ষেত্রে কতগুলো স্টিচ নিতে হবে। এটার কিন্তু আসলে আমরা বেশিরভাগই ক্ষেত্রে আন্দাজ করে একটা মাপ নিয়ে করি, অথবা করতে করতে আমরা একটা দেখি, বারবার করে 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 দেখি যে যেটা বড় হচ্ছে, আবার কোনোবার ছোট হচ্ছে। এভাবে ধীরে ধীরে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমরা নিজেদের একটা পারফেক্ট মেজারমেন্ট বের করে ফেলি। বাট সেটা কিন্তু আরেকজনকে রেফার করলে সে কিন্তু পারফেক্ট নাও পেতে পারে রেজাল্ট। সো সবার ক্ষেত্রেই যেন একটা পারফেক্ট রেজাল্ট আসে, আপনাদের যেন কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় বা কারো কাছে বারবার করে সাজেশন চাইতে না হয়। আপনি যেন যে কোনো সাইজে খুব কনফিডেন্টলি একটা হাফ বডি তৈরি করতে পারেন, বেসিক একটা হাফ বডি তৈরি করতে পারেন, এবং সেটা যেন আপনি আপনার বিজনেসে কাজে লাগাতে পারেন। সেই জন্য আজকের এই টিউটোরিয়ালটা। এখানে আমি বেসিক হাফ বডি বানানোর যে একটা টেকনিক আছে, একটা মেজারমেন্ট নেবার যে একটা পদ্ধতি আছে, আসলে সেই পদ্ধতিটা জানাবো, যে এটা কিন্তু আসলে কোনো গেজিং গেম নয়। অর্থাৎ আমরা কোনো গেজ করে কোনো কিছু করব না, আমরা ধরে নিলাম এভাবে কিছু করব না। আমরা একদম হিসাব করে করে কাজ আমরা একদম হিসাব করে করে কাজ করব, যেন যে কোনো সুতা দিয়ে, যে কোনো হুক দিয়ে, যে কোনো সাইজের একটা আমরা হাফ বডি তৈরি করতে পারি। অর্থাৎ রেক্ট্যাঙ্গেল, যেটাকে র্যাগল্যাং স্টাইল বলে, আমি সেটা আপনাদের বিস্তারিত এখনই বলবো। আমরা নর্মালি হাফ বডি বলি, অর্থাৎ গলাটা চারকোনা হয়, এই ধরনের একটা ইয়োগ বানানো আমি শেখাবো। সেটার জন্য আমি দু ধরনের সুতা নিয়েছি, দুটো ডিফারেন্ট থিকনেসের। একটা ওয়েস্টেড ওয়েট নিয়েছি, একটা ডিকে ওয়েট নিয়েছি। আমার কাছে মেজারিং টেপ আছে। আমি ওয়েস্টেড ওয়েট এর জন্য ইউজ করছি এটা স্টাইল ক্রাফট স্পেশাল এরান, এটার জন্য 5 মিলিমিটার ইউজ করছি। এটা স্টাইল ক্রাফট স্পেশাল ডিকে, এটার জন্য 4 মিলিমিটার হুক ইউজ করছি। আমার পেন অ্যান্ড পেপার লাগবে, আর ক্যালকুলেটর থাকলে ভালো হয়, আপনি মোবাইলেই ক্যালকুলেট করতে পারেন। প্রথমত আমরা একটু বেসিক জেনে নিই। এগেইন আমি আমার পেন অ্যান্ড পেপার নিয়ে এসেছি, ট্রাস্টি পেন অ্যান্ড পেপার।
আমি একটু আমাদের যে মানুষের দৈহিক গঠন এটার সম্পর্কে একটু জানাই, তাহলে আপনাদের রিলেট করতে সুবিধা হবে। আমি যদি এটা আমাদের একটা মাথা আঁকায়, আমি যে এটা হচ্ছে আমাদের মাথা, আমি যদি একদম হেড ওভার শট নিই, একদম মনে করুন কেউ নিচে দাঁড়িয়ে আছে, আপনি ছাদ থেকে একজন মানুষকে দেখছেন, সেখানে তাকে যেভাবে লাগবে আমি সেটা বলছি হেড ওভার শট। এটা যদি তার মাথা হয়, তাহলে তার কাঁধটা কিন্তু, আমাদের বডিটা কিন্তু একটু ওভাল শেপের। আমাদের কাঁধ যেটা, মাথার নিচে আমাদের বডিটা ঠিক এই ধরনের একটু ওভাল শেপের, ডিম্বাকৃতি। আমাদের এটা যদি মাথা হয়, আমাদের বডিটা এই ধরনের, কাঁধটা উপর থেকে যদি আমি ছাদ থেকে আমাদের একজন মানুষকে দেখি, সো সেক্ষেত্রে আমার গলাটা কিন্তু এই জায়গায় বসে থাকবে, আমার কাঁধের উপর বসে থাকবে, এবং সেটা আমি বেসিকটা যখন শেখাচ্ছি আমি ধরে নিব যে আমি বোতাম ইউজ করছি না, আমি মাথা দিয়ে ঢুকাবো, এবং বোতাম দিয়ে ইউজ করলে কীভাবে আমি সেটাও বলবো। তো এই বডিতে আমাদের যখন একটা ড্রেস হবে, সেটার সঙ্গে আমাদের মাথার একটা সামঞ্জস্য থাকতে হবে। মাথাটা গোল, বাট আমাদের বডিটা হচ্ছে ওভাল আকৃতি, ডিম্বাকৃতি। সেই ক্ষেত্রে আমরা যখন একটা ড্রেস পরবো, সেটার যে গলা হবে, সেটার একটা প্রপোর্শন থাকে আমাদের মাথার সঙ্গে। নর্মালি এই প্রপোর্শনটা হয় আমাদের মাথার যে সর্বোচ্চ যে জায়গাটা সবচেয়ে বেশি চওড়া, মাথার মাপ যারা টুপি করেন তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন। মাথার ঠিক কানের উপর দিয়ে এবং কপালের উপর দিয়ে একটা মাপ নেওয়া হয়, সেটা হচ্ছে ক্রাউন মেজারমেন্ট বলে, সরি আপনার ফুল হেড সার্কামফারেন্স বলে। অর্থাৎ আপনার মাথার পুরো মাথাটা যদি আমি মেপে নিই, সেটার পরিমাণ কত। সো এটার একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, গড় সংখ্যা বয়স অনুযায়ী স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে। যেমন একটা পূর্ণবয়স্ক মহিলাদের 21 থেকে 23 ইঞ্চি হয় মাথার মাপ। পূর্ণবয়স্ক বলতে আপনি যদি 20-25 থেকে শুরু করেন, সেখান থেকে 30-40, বা আপনার মহিলাদের কিন্তু হাইটেরও কম বেশি হয়, বডি ওয়েটের কম বেশি হয়, সেই অনুযায়ী একটা প্রাপ্তবয়স্ক মহিলার 21 থেকে 23 ইঞ্চি হয়, সরি 20 থেকে 22 ইঞ্চি হয়। ছেলেদের 21 থেকে 23 ইঞ্চি হয়। টিনেজারদের 19 থেকে 20 ইঞ্চি, 18 থেকে 20 ইঞ্চি এ ধরনের হয়। বাচ্চাদের ক্ষেত্রেও মাথার তেমন কোনো তারতম্য হয় না, বাট আপনি যদি কোনো কাজ করতে চান, মাথার কোনো ক্যাপ বানাতে চান, তাহলে কিন্তু আপনার এই হেড মেজারমেন্টগুলো লাগবে। এগুলো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, যেটা আপনি সহজেই গুগল করলে পেয়ে যাবেন যে হেড মেজারমেন্ট কত বয়স অনুযায়ী। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যার জন্য ড্রেসটা বানাচ্ছেন তার হেড মেজারমেন্ট, অর্থাৎ মাথার যে সার্কামফারেন্স, চতুর্দিকে যে গোল যে অংশটা, আপনি যদি এটা যদি মাথা হয়, কানের উপর থেকে নর্মালি আমাদের মাথার সবচেয়ে বড় অংশ যেটা চওড়া অংশ, সেটা যদি আমি এরকম করে ফিতা ধরে মাপি, তাহলে যে মাপটা, আমার বেবির ক্ষেত্রে এটা হচ্ছে 19 ইঞ্চি। সো এই প্রপোর্শন, এই মাথার একটা প্রপোর্শন অনুযায়ী আমাদের এই কাঁধটা হয়, ঠিক আছে, মাথার পরিমাপে। সো আমি যখন এখানে মনে করুন একটা যোগ করব, মাথার পরিমাপে আমি যখন এটাকে একটা প্রপোর্শন করব, এটার প্রপোর্শনটা হয় এভাবে যে এই জায়গাটায় আমাদের কাঁধ থাকে, হাতটা শুরু হয় এখান থেকে, এটা যদি আমার ফ্রন্ট হয় এফ দিলাম, আমি ব্যাককে বি দিলাম, এটা আমার ফ্রন্ট বুকের সাইড, এটা আমার ব্যাক পিঠের সাইড, আর এই সাইডে দুটো হাত থাকে। এটা হচ্ছে আমার বডি প্রপোর্শন। এই ধরনের হয় আমাদের বডি, কাঁধ থেকে একটু ডিম্বাকৃতি, তার মাথাটা হয় একদম গোলাকার। তো সেক্ষেত্রে মাথার যে মেজারমেন্ট, সেটার সঙ্গে আমাদের এই কাঁধের এই প্রপোর্শনটা, এই মেজারমেন্টের প্রপোর্শন হচ্ছে আমাদের ফ্রন্ট অর্থাৎ বুকের সাইডটা হয় মাথার মাপের 30 ইঞ্চি, পিছন সাইডটা হয় মাথার মাপের 30 ইঞ্চি, আর দুই হাতে দুই সাইডে হয় 30 ইঞ্চি বলছি, সরি 30%, দুই সাইডে হয় 20% করে। এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি। অনেক ডিফিকাল্ট মেজারমেন্ট আছে, যারা ড্রেস বানান, বিভিন্ন ডিজাইনার ড্রেস হয় সেলাইয়ের ক্ষেত্রে, তারা আরও অনেক ডিফিকাল্ট মেজারমেন্ট ইউজ করেন যখন ড্রেস বানান। আপনারা যারা সেলাই করেন তারা কিন্তু জানেন যে একটা দর্জির দোকানে একটা ড্রেস বানানোর অনেক সূত্র থাকে, কোন জায়গায় কত পার্সেন্ট
পার্সেন্টেজ নিতে হবে, কোন মাপের কত পার্সেন্টেজ নিতে হবে। বাট আপনি যখন ক্রোশে বা নিডিং করছেন, আমরা খুব সহজ একটা পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে এইটা আমরা ধরি মাথার মাপের, আমার মাথার মাপ যত তার 30% হচ্ছে ফ্রন্ট, 30% ব্যাক, 20% এক হাত, 20% আরেক হাত, এটা হচ্ছে প্রপোর্শন। সো আমার বেবির মাথার মাপ হচ্ছে 19 ইঞ্চি। আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে চারকোনা ইয়োগ, যেটা রেক্ট্যাঙ্গুলার শেপ, ওগুলো স্কোয়ার হয় না, স্কোয়ার যেটা হচ্ছে চারটা মাথায়, যেটা চারটা হাত বাহুই যেটা সমান থাকে সেটা হচ্ছে স্কোয়ার। আর আমরা যে ধরনের ইয়োগ বানাই সেটা কিন্তু চারটা সমান থাকে না, সামনে পিছনে সমান থাকে, দুই হাতের দুই সাইডে বাহু ছোট থাকে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বলে। এই ধরনের ক্ষেত্রে আমাদের এই যে কর্নারগুলো আছে, এই কর্নারে আমরা ইনক্রিজ করব যাতে ফ্ল্যাট হয়ে বড় হতে থাকে, সেই জন্য এই কর্নারে ইনক্রিজ স্টিচটা 1 2 3 4 চারটা ইনক্রিজ স্টিচ ধরা হয়। আর এই যে আমি প্রপোর্শন বললাম, এই প্রপোর্শনের স্টিচটা মাপা হয় মাথার মাপের প্রপোর্শন অনুযায়ী। আমি প্রথমেই যেটা দেখাচ্ছি সেটাতে কোনো বোতাম থাকবে না। আমরা যেমন সোয়েটার ব্যবহার করি, অনেক সোয়েটারে কিন্তু বোতাম থাকে না, মাথা দিয়ে ঢুকায়, মাথা দিয়ে ঢুকিয়ে পরবো এই ধরনের একটা ড্রেস, সোয়েটার যে ধরনের হয় সেটা দেখাচ্ছি, এটা বেসিকটা। তারপর আমরা বোতাম দিয়ে যেভাবে জামাই পরি, বাচ্চারা যেভাবে জামাই পরে সেটাও দেখাবো। তো এখানে 19 ইঞ্চি আমি যেটা বলছিলাম আমার বাচ্চার মাথার মাপ, সেটাকে আমাদের মাপার জন্য, ড্রেসে মাপার জন্য ইঞ্চির চেয়ে সেন্টিমিটারের মাপটা বেশি ইফেক্টিভ হয়, কারণ সেন্টিমিটারের মাপটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মাপ থাকে, যেটা অনেক সহজে বোঝা যায়। সেন্টিমিটারের মাপগুলো অনেক ছোট ছোট মাপ থাকে, যে এজন্য মাপটা অনেক অনেক বেশি অ্যাকুরেট হয় ইঞ্চির মাপের চেয়ে। সো আমার বাচ্চার যেটা আমি বলছিলাম যে 19 ইঞ্চি, 19 এখানে ইঞ্চির মাপ আছে, ঠিক এটার অপোজিটে আমি যদি দেখি সেন্টিমিটারের মাপ, এটা 48 সেন্টিমিটার হয়। তাহলে যদি আমি 48 সেন্টিমিটার ধরি, 48 সেন্টিমিটারের 30% আমাকে আগে বের করতে হবে, তাহলে আমি ফ্রন্ট ব্যাক পাবো। 48 গুণন 0.3, তাহলে আসছে 14.4, অর্থাৎ 14.4। সো ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমার হলো 14.4। আর এটার যদি আমি 48-এর যদি আমি 20% ধরি, 48 গুণন 0.2, তাহলে আমি স্লিভের পাবো, এটা হচ্ছে আমার 9.6 পেলাম আমি। এখন আমাকে দেখতে হবে যে এই ফ্রন্টে 14.4 ফ্রন্ট ব্যাকে এখানে কতগুলো স্টিচ আসছে, এবং স্লিভে 9.6 দুই সাইডে এটার জন্য কতগুলো স্টিচ আসছে। আর আমি তো বলেছিলাম কর্নারের জন্য 4টা করে স্টিচ লাগবে। আমি প্রথমে বড় সুতা দিয়ে দেখাচ্ছি, যেটা worsted weight, এটার জন্য আমি ইউজ করছি 5 মিলিমিটার নিডল, সরি হুক, নিডল বললে বলে আমার আসলে নিডল বলা অভ্যেস হয়ে গিয়েছে। আচ্ছা, 5 মিলিমিটার হুক ইউজ করছি। আমি মেপে দেখব যে এই যে মাপগুলো আমি বের করলাম, এত সেন্টিমিটারে আসলে কতগুলো স্টিচ আমি পাচ্ছি। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি, এর চেয়ে কমপ্লিকেটেড আছে, বাট আমার মনে হয় যে এটা ব্যবহার করলেই যথেষ্ট। সো আমি মাপটা এখানে ফ্ল্যাট করে নিলাম, আমি দেখব, আমি এখানে দেখছি কতগুলো স্টিচ হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, 15টা করে আগে দেখি যে 9.6 হচ্ছে কিনা। সো 9.6 আমাদের হচ্ছে এই পয়েন্টটায়। আমি এখানে আমি ফার্স্টে ধরলাম, আর সুতাটা আমি একটু টেনে ধরবো, কারণ এটা স্ট্রেচ হতে হবে। আদারওয়াইজ আমি যদি এখন স্ট্রেচ করে টেনে ধরে মাপ না নিই, পরে দেখা যাবে যে মাথায় ড্রেস তৈরি হয়ে যাওয়ার পর এটা টেনে বড় হয়ে যাচ্ছে। সো এখন আমি টেনে বড় করে দেখবো যে কতগুলো হয়। সো 9.6-এ ধরে আমি টেনে দেখলাম যে আমি একটু অতিরিক্ত করে ফেলেছি। তো যেখান থেকে আমার স্টার্টিং হচ্ছে সেখানে আমি চেপে রাখলাম, যে কয়টা স্টিচ বেশি হয়েছে আমি সেই কয়টা স্টিচ খুলে ফেলবো। সো আমার এখন খুলে ফেলার পরে এখন দেখি যে আমার কতগুলো স্টিচ থাকলো।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তাহলে 9.6 এর জন্য আমি পাচ্ছি 13টা স্টিচ। সো আমার এখানে সরি 9.6 এর জন্য 13টা, এখানে 13টা হবে, এখানে নয়, 13। তাহলে দুই সাইডেই 9.6, তো 13টা করে আমি দুই সাইডে পেলাম। এখন আমার ফ্রন্ট ব্যাকের পরিমাপ হচ্ছে 14.4, 14.4। তো আমি 14.4 পর্যন্ত একটু মেপে নিই যে কতগুলো স্টিচ হয় আমার। এখানে আমার আছে 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা করে দেখি কতগুলো হলো। তো 14.4 হলে আমার এটা স্টার্টিং হচ্ছে এখান থেকে, এখান থেকে আমি মেপে দেখি, একটু স্ট্রেচ করে দেখি, একটা স্টিচ অতিরিক্ত হচ্ছে। সো আমি অতিরিক্ত একটা স্টিচ খুলে ফেললাম। তাহলে আমার টোটাল এখানে হলো 19টা স্টিচ। সো ফ্রন্ট এবং ব্যাকের জন্য আমার ওয়ার্স্টেড ওয়েটের জন্য এখন লাগছে 5, আমি এখানে ইউজ করছি ওয়ার্স্টেড ওয়েট 5 মিলিমিটার হুক। আমার লাগছে ফ্রন্ট ব্যাকের জন্য 19টা। সো আমার টোটাল কতগুলো স্টিচ হলো আমি এখন গুনি। ফ্রন্টের 19 প্লাস ব্যাকের 19, তারপর দুই হাতের 13 প্লাস 13, আর আমি বলেছিলাম যে কর্নারগুলোর জন্য যেটা 1 2 3 4, টোটাল 4টা কর্নারে 4টা স্টিচ, কর্নার স্টিচ যেটা দিয়ে কর্নার তৈরি হবে, 4টা কর্নার স্টিচ টোটাল। এটা দিয়ে আমি কাউন্ট করবো যে আমার টোটাল কতগুলো স্টিচ নিতে হবে। 19 প্লাস 19 প্লাস 13 প্লাস 13 প্লাস 4, 68টা স্টিচ নিতে হবে আমি যদি এই সুতা ইউজ করি সেম গলার জন্য। আর আমি এখন আরেকটা যেটা দেখাই, আমি যদি এখন ওয়ার্স্টেড ওয়েট না, এটা আমার মাপ দিলাম আমি ওয়ার্স্টেড ওয়েট সুতার জন্য। এটা হচ্ছে স্টাইল ক্রাফট স্পেশাল এরান ইউজ করেছি। আমি এখানে ইউজ করেছি 4 মিলিমিটার, সরি 5 মিলিমিটার হুক। এখন আমি ইউজ করব ডিকে ইয়ার্ন স্টাইল ক্রাফট স্পেশাল, এটা ডিকে ইউজ করছি 4 মিলিমিটার হুক। এখানে আমার কতগুলো স্টিচ লাগছে আমি আবার এটা একটু আঁকিয়ে নিই। আমার 4টা কর্নারে 4টা স্টিচ থাকবে কর্নারের জন্য। আর এই মাপটার জন্য আমার কতগুলো স্টিচ লাগছে আমি দেখি। আপনারা চাইলে এর চেয়েও চিকন সুতা দিয়ে করতে পারেন বা স্ট্রেটের চেয়েও মোটা সুতা দিয়ে করতে পারেন, বাট আপনাদের প্রতি ক্ষেত্রে দেখতে হবে যে আপনার এই মাপটা, এই বেসিক মাপটা, মাথার সঙ্গে যে বেসিক মাপটা, এটা আপনার সেম হবে। তার উপরে ভিত্তি করে আপনি দেখবেন যে কোন সুতা দিয়ে কতগুলো চেইন নিলে এই মাপটা পাওয়া যাচ্ছে। সো আমি ডিকে দিয়ে একটু চেক করে দেখাই। আমি 4 মিলিমিটার নিডল ইউজ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওস্টেতে যেহেতু 13 লেগেছে, ডিকে তো অবশ্যই 13 চেয়ে বেশি লাগবে। সো আমি আর একটু বেশি নিই। 14 15 16 17 18, 18টা নিয়ে একবার দেখি। 9.6, আমার একটা স্টিচ বেশি হচ্ছে, একটা স্টিচ বেশি হচ্ছে। সো আমার এখানে লাগছে 17টা টিকেতে। সো এই জায়গায় আমার লাগছে 17। এরপর আমি 14.4-এ দেখবো। এখানে 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা করে একবার চেক করে দেখি।
14.4 একটু স্ট্রেচ করে দেখলাম, আমার কিছু স্টিচ বেশি হয়েছে, বেশি স্টিচগুলো খুলে দেখি। তাহলে এখন টোটাল কয়টা হচ্ছে আমি গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা। সো আমার ফ্রন্ট এবং ব্যাকের জন্য 25, আর এখানে 4টা পয়েন্টে 4টা। সো আমার টোটাল স্টিচ কাউন্ট হবে 25 প্লাস 25 প্লাস 17 প্লাস 17 প্লাস কর্নারের জন্য 4টা, কর্নারের জন্য 4টা স্টিচ। সো টোটাল স্টিচ কাউন্ট আমি দেখি 25 প্লাস 25 প্লাস 17 প্লাস 17 প্লাস 4, 88টা। সো আমি ইয়ার্ন চেঞ্জ করেছি, হুক চেঞ্জ করেছি, আমার স্টিচ কাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। বাট আমি যে স্টিচ কাউন্ট ইউজ করি, যে সুতা ইউজ করি, আমার টোটাল মেজারমেন্ট কিন্তু আমি এটাই পাবো। এটা হচ্ছে আমরা যদি কোনো বোতাম না করে বেসিক 4 কোণা যেটা রেক্ট্যাঙ্গুলার শেপে ইয়োগ করি, যেটা নর্মালি সোয়েটারে থাকে, সোয়েটারে কিন্তু কোনো বোতাম থাকে না। এই ধরনের ক্ষেত্রে গলাটা একটু ঢিলা হয়। এটা কেন ঢিলা করা হয়? কারণ আপনার সোয়েটার তো মাথার মধ্যে দিয়ে নামাতে হবে। সো মাথার যে সর্বোচ্চ যে জায়গাটা দিয়ে আপনার নামতে হবে, মাথা দিয়ে তো নামতে হবে। সো মাথার পরিমাপটা যদি আপনার গলায় না থাকে, আপনার গলাটা মাথা দিয়ে নামবে না, জামার গলাটা। এই কারণে কিন্তু আমরা যখন ড্রেস ট্রায়াল দিই দোকানে, যে সব ড্রেস কিন্তু পছন্দ হলো বাট মাথায় ঢোকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম যে মাথায় ঢুকছে না, ছোট হচ্ছে। এই কারণে আপনার মাথার মাপটা এক্স্যাক্ট হতে হবে, অ্যাটলিস্ট মাথার মাপের সমান হতে হবে। মাথার মাপের সমান হলে আপনার ওই ড্রেসটা আপনি মাথা দিয়ে ঢুকাতে পারবেন গলায়। বাট এখানে এই প্রবলেমটা সলভ হয়ে যায় কোন ক্ষেত্রে আমি বলি, নর্মালি আমরা যদি নর্মাল স্টিচ ইউজ করি তাহলে তো একটু ঢিলা ঢিলা হবে। এ সকল ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম, আমি যখন নিটিং ক্লাস করিয়েছি তখন কিন্তু আমি বলেছিলাম যে রিবিং স্টিচগুলো ইউজ করা হয়, যেটা একটু চেপে আসে। ক্রোশেটিংয়েরও অনেক রিবিং করা যায়, ক্রোশেটিংয়েরও অনেক স্টিচ আছে যেগুলো চেপে আসে, সেই স্টিচগুলো ইউজ করা হয় এই ধরনের ক্ষেত্রে। যেমন ক্রোসেট হ্যাটের ক্ষেত্রে যে রিবিংয়ে যে স্টিচগুলো ইউজ করা হয় সিঙ্গেল ক্রোশেগুলো চেপে আসে, এই স্টিচগুলো ইউজ করলে জিনিসটা আপনার নর্মাল যে মেজারমেন্ট সেটার চেয়ে চাপা হয়ে আসবে। তাতে হবে কি যে আপনার গলাটা অনেক বড় হলো মেজারমেন্টে, যেহেতু স্টিচটা চেপে আসে আপনার গলায় সুন্দরভাবে বসে থাকবে। বাট আমরা যদি বোতাম ইউজ করি তাহলে কিন্তু বড় গলা নেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ আমার মাথা দিয়ে নামতেই হবে ইয়োগটা, এই ধরনের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আমি বোতাম ইউজ করছি। সো মাথার মাপের চেয়ে ছোটো নিলেও হয়। সো সেক্ষেত্রে আমরা কতটুকু ছোট নিব, আমি নর্মালি 1.5 থেকে 2 ইঞ্চি ছোট নিই। আর সেক্ষেত্রে কিন্তু আমরা রেগুলার স্টিচ ইউজ করতে পারি, আমার রিবিংয়ের প্রয়োজন নেই। আমি একটু রিবিংয়ের উদাহরণ দিচ্ছি। এই যে আমার বাচ্চার একটা সোয়েটার, এখানে যদিও এটা নিটেড পিস বাট পদ্ধতিটা অলমোস্ট সেম, এই জন্য আমি নিটেড সোয়েটারই দেখাচ্ছি। ক্রোসেটিংয়ের ক্ষেত্রে অলমোস্ট সেম হবে। এখানে যে গলাটা দেখুন, এখানে কিন্তু 1 বাই 1 রিপ করা হয়েছে, নিট 1 পার্ল 1, নিট 1 পার্ল 1। আমরা যেমন নিটিংয়ের একটা প্রজেক্ট আমি জাস্ট ফিনিশ করেছি, সেখানে এই রিবিংটা ছিল। তো সেখানে আমি যদি এটা ট্রেস করি, দেখুন গলাটা কত বড়। কিন্তু আমার বাচ্চার গলাটা কিন্তু এত বড় প্রয়োজন নেই, কিন্তু এটা যখন ছেড়ে দিচ্ছি গলাটা দেখুন কতটুকু হয়ে গিয়েছে। এইটাই হচ্ছে এই সোয়েটার, এই রিবিংয়ের ফ্যাসিলিটি। যদিও এটার বোতাম আছে বাট এটা বোতাম না থাকলেও আমার বাচ্চা ইজিলি পড়তে পারতো, যেহেতু এটা টান দিলে বড় হয়ে যায় বাট ছেড়ে দিলে চেপে আসে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের মাপটা ইউজ করবো, যেখানে আমরা বোতাম ইউজ করছি না। বাট আমরা যদি বোতাম ইউজ করি সেক্ষেত্রে আমরা গলাতে ছোট নেব এবং নর্মাল স্টিচ ইউজ করতে পারবো। নর্মালি আপনার কোন মাপের বাচ্চার জন্য বানাচ্ছেন বা কার জন্য বানাচ্ছেন সে অনুযায়ী 1 থেকে 2 ইঞ্চি ছোট বড় নিতে পারেন আপনি। আপনি যদি আমাদের মতো এজের হয় তাহলে আমাদের কিন্তু মাথার চেয়ে আমরা কিন্তু একটু বড় গলা পরলে কোনো সমস্যা হয় না, যেহেতু আমাদের হেলথ একটু বেশি থাকে, আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে আমরা একটু বড় গলা চাইলেই পরতে পারি। বাট বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি বড় গলা হয় না, তাদের ক্ষেত্রে হয়তো আপনি 1.5 ইঞ্চি ছোট নিলেন মূল মাথার মাপের চেয়ে।
আমি আমার বাচ্চার ক্ষেত্রে 1.5 ইঞ্চি ছোট নিই। সো আমার বাচ্চার যদি মাথার মাপ 19 ইঞ্চি হয়ে থাকে, সেক্ষেত্রে 19 মাইনাস 1.5, সেক্ষেত্রে 17.5। সো আমার মাথার মাপ এক্ষেত্রে হচ্ছে হেড সার্কামফারেন্স, এক্ষেত্রে আমার হচ্ছে 17.5 ইঞ্চি। সো আমি এতক্ষণ যে ক্যালকুলেশনগুলো করলাম সেই সেম ক্যালকুলেশন হবে, বাট সেটা 17.5 ইঞ্চির জন্য। আমি এটাকে 17.5 ইঞ্চিকে আমি এখন সেন্টিমিটারে কনভার্ট করব। 17.5 ইঞ্চি, সেটাকে আমি যদি সেন্টিমিটারে ধরি তাহলে সেটা 44 সেন্টিমিটার অ্যাবাউট। সো 44 সেন্টিমিটার ধরে আমি এই ক্যালকুলেশনগুলো করব। আর সেক্ষেত্রে আমার এই ডায়াগ্রামটা আমি যদি আঁকাই সেটা এমন হবে। এমন হবে ডায়াগ্রামটা। এই যে এখানে ফাঁকা থাকছে, তারপরে কর্নারটা যেরকম থাকবে তেমনই। এই জায়গায় যেটা ঠিক থাকছে, যেখানে 4 কর্নারের জন্য 4টা স্টিচ ঠিক থাকছে, এই জায়গায় স্লিপ দুটার মেজারমেন্ট ঠিক থাকছে, ব্যাকের ফ্রন্টের মেজারমেন্ট ঠিক থাকছে। আর এই যে ব্যাকটা আমি একটু উল্টা করে করলাম না, আমি ফ্রন্টে আগে দিই। এই ধরনের যদি হয়, এটা কর্নার, এটা ফ্রন্ট, এটা আমার জামার ব্যাকটা 2 ভাগে ভাগ হবে, যেহেতু আমার ড্রেসটার এখানে বোতাম তৈরি হবে, স্লিপটা স্লিভই থাকবে। তো মেজারমেন্টটা আমি একটু বড় মোটা সোটা দিয়েই করে নিচ্ছি, তাহলে খুব কুইকলি হয়ে যাবে। আমি যদি 44 সেন্টিমিটার আমি একটু ক্যালকুলেশন করে নিই। 44 সেন্টিমিটারে 30% হচ্ছে 13.2, আর 44 সেন্টিমিটারের 20% হচ্ছে 8.8। সো আমি আগে দেখব যে এগুলোর জন্য কতগুলো স্টিচ দরকার হচ্ছে। প্রথমে 8.8, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নিয়ে আগে দেখি হয় কিনা। 8.8। সরি, আমার বাসার নিচে আজকে প্রচুর কুকুর ডাকাডাকি করছে, সো আপনাদের একটু প্রবলেম ফেস হতে পারে, শব্দ হয়তো কানে যাচ্ছে বারবার করে, কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 10 বেশি লাগবে, 11 12, 12টা নিয়ে দেখি। 8.8, আমার 12টা স্টিচও হয়ে যাচ্ছে। এখানে আমার লাগছে, সরি এটার জন্য আমার লাগছে 12টা। আর আমি যদি 13.2 ধরি, 12 13 14 15 16 17 18 19 20টা করে আমি দেখি। 13.2, এখানে 20টা বেশি হচ্ছে। আমার এখানে তাহলে লাগছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আমি ভুল করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা লাগছে, একটু বেশি লাগছে মনে হচ্ছে। একটা স্টিচ 17টা লাগবে। সো এটার জন্য আমার লাগছে 17। এখানে আমার যদি এখানে 17 ধরি, দুই সাইডে যদি 12 12 করে হয়, আমার এখানে দুভাগ করতে হবে, যেহেতু আমি এটা দুভাগ করে এখানে স্লিপ করব। আর 17কে তো দুভাগ করা যায় না, এটাকে আমি 18 ধরবো। সো সামনে 18 ধরলাম, পেছনে 18 হলে 9 9, এইভাবে করতে হয় দুভাগে ভাগ করে।
সো সেক্ষেত্রে আমার টোটাল স্টিচ কাউন্ট হবে 18 প্লাস 18 প্লাস 12 প্লাস 12 প্লাস 4, 18 প্লাস 18 প্লাস 12 প্লাস 12 প্লাস 4, 64টা স্টিচ হবে। সো আমি 64টা স্টিচ নিয়ে কাজ শুরু করব। তাহলে কিন্তু এখানে আমি বোতাম লাগাতে পারবো, বাট এই বোতামটা কিন্তু আমার হুক স্টাইল বোতাম হবে, হুকের মতো। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে আমার বাচ্চার এই ড্রেসটা আছে, এটা কিন্তু এই ধরনের, সামনে যদিও এটা গোল গলা, বাট এই ধরনের হুক আপনার ইউজ করতে হবে। আপনি যদি এখানে জাস্ট এই সেম মেজারমেন্ট ইউজ করেন, এই ধরনের হুক ইউজ করতে পারেন, বা এক্সট্রা বাটন ব্যান্ড ইউজ করতে হবে। এই স্টিচের সঙ্গে কিন্তু আপনার এখানে নর্মালি যে একটার পর আরেকটা উঠে যায় বাটন ব্যান্ড, সেরকম হবে না। এই ধরনের হুক ইউজ করতে হবে বা বোতাম ইউজ করতে হবে। বাট আপনি যদি মনে করেন যে এই ধরনের আপনি বাটন ব্যান্ড ইউজ করবেন যে একটার পর আরেকটা উঠে যাবে, সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় একটা দুটো স্টিচ একটু বেশি নিতে হবে। কারণটা আমি জানাচ্ছি। নর্মালি আমার বোতাম যখন লাগানো থাকে এখানে, তখন দেখুন এই পিছনের ব্যাকটার আমি যদি একদম অর্ধেক অংশটা নিই, সেটা কিন্তু এই দুটা বাটন ব্যান্ডের একদম মাঝখানে, এখানে এটা হচ্ছে এই পয়েন্টটা, যেটাতে অর্ধেক করেছি। বাট আমি যখন একটার পর আরেকটু উঠিয়ে দিব, তার জন্য কিন্তু এখানে আরেকটু বাড়াতে হয়েছে, পিছনেরটা তো একটু বাড়াতে হয়েছে। আমার এই মিডল পয়েন্ট থেকে পিছনেরটা একটু বেড়েছে, সামনেরটা একটু বেড়েছে। সো এখানে কিন্তু আমার একটু স্টিচ বাড়াতে হবে দুই সাইডে, তাহলে একটার পর আরেকটা উঠে যে এই ধরনের উঠে যাওয়া বাটন ব্যান্ড টাইপের হবে। একদম মিডল করলে আমাকে, আমি যদি এখানে কোনো স্টিচ ইনক্রিজ না করি, না বাড়াই, এক্সট্রা না নেই, তাহলে একদম আমি যেটা একটু আগে দেখলাম হুক স্টাইল, যে একটার উপর আরেকটা উঠবে না। আর যদি আমি চাই যে এই ধরনের একটার পর আরেকটা উঠে যাবে, সেক্ষেত্রে আমার যে টোটাল যে মেজারমেন্ট আসলো, সেখান থেকে আমি একটু একটু করে স্টিচ বাড়াবো। সাপোজ এখানে আমি মনে করলাম যে একটু স্টিচ বাড়ানোর জন্য তিনটা করে দুই সাইডে নিলাম, তাহলে ওই যে তিনটা স্টিচ উপরের পার্টে, তিনটা স্টিচ নিচের পার্টে বাড়ালাম, সেটা মিলেই কিন্তু আমার যদি মিডল এরকম হয়, আমি তিনটা স্টিচ উপরের পার্টে বাড়ালে এক্সট্রা একটু বেড়ে গেল, নিচের পার্টে বাড়ালে আরেকটা এক্সট্রা বেড়ে গেল, তাহলে কিন্তু এই ধরনের একটা বাটন ব্যান্ড, একটার পর আরেকটা উঠে যাওয়া বাটন ব্যান্ড হচ্ছে। আর আমি যদি এটা না বাড়াই, এক্স্যাক্ট মেজারমেন্টে রাখি, তাহলে কিন্তু ঠিক এইভাবে আমার গলাটা থাকছে। বোতাম হচ্ছে খোলা যাচ্ছে, বাট একটা আরেকটার উপরে উঠবে না। এখানে আমাকে হুকের মাধ্যমে বা লুপের মাধ্যমে বা এক্সট্রা বাটন ব্যান্ড, পরবর্তীতে এক্সট্রা বাটন ব্যান্ড ইউজ করা যায়। এটা হচ্ছে বেসিক মেজারমেন্ট। আর এখন কিভাবে আপনারা এটা ক্রোশে করবেন এই মেজারমেন্ট অনুযায়ী, সেটা একটু আমি দেখাচ্ছি। সো আমি কিন্তু এখানে আরও তিনটা 6টা স্টিচ এক্সট্রা নিলাম। 64 প্লাস 6, আমি টোটাল 70টা স্টিচ নিব এখানে। এই যে আমি এখানে 70টা স্টিচ করে নিয়েছি। সো আমি যদি এই কর্নার থেকে স্টার্ট করি, তাহলে আমার এখানে 9 প্লাস 3 সমান 12টা স্টিচ আমি আগে করে নিব। সো আমি যদি এটা ডাবল ক্রোশেটা করি, ডাবল ক্রোশে করার জন্য কিন্তু 3টা স্টিচ নিতে হয়, জাস্ট হাইটটা অর্জন করার জন্য। 1 2 3, 3টা স্টিচ আমি এক্সট্রা নিব, জাস্ট প্রথম চেইনের উপরে 3টা স্টিচ আমি নিব শুধুমাত্র হাইট অর্জনের জন্য। সো আমি এখন ইয়ার্ন ওভার হুক থেকে 1 2 3 4, 4টা চেইন পরে পঞ্চম চেইনে গিয়ে আমি স্টিচ শুরু করব। সো 2 3 4 5 6 7 8 9
11, 12। এই যে আমি এখানে কিন্তু প্রথম 12টা করে ফার্স্ট কর্নারে চলে এসেছি, বা আমি যদি এই দিক থেকেও ধরি, এটা করে আমি ফার্স্ট কর্নারে চলে এসেছি, 12টা করে ফার্স্ট কর্নারে চলে এসেছি। সো ফার্স্ট কর্নারটা আমার করতে হবে নেক্সট স্টিচে আমি প্রথমে একটা ডাবল ক্রোশে করব। কর্নারটাতে আমি যেটা করব, ইয়ার্ন ওভার, প্রথম ডাবল ক্রোশে, এরপরে কর্নারের জন্য দুটা চেইন, এরপর সেম প্লেসে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। সো এটা আমার একটা কর্নার তৈরি হয়ে গেল। এরপরে কিন্তু আমার প্যাটার্নে বলছে যে 12টা আমার স্টিচ করতে হবে। আপনারা এটা যে কোনো স্টিচ ব্যবহার করতে পারেন, আমি তাড়াতাড়ি টিউটোরিয়ালে দেখানোর জন্য ডাবল ক্রোশে করছি, আর বড় হুক এবং মোটা সুতা ইউজ করছি। আপনারা আপনাদের যে সুতাটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যেটা দিয়ে করতে চান, সেটা দিয়ে কিন্তু এভাবে আপনারা মেজারমেন্টটা করে নেবেন যে হুক ইউজ করতে চান। তাহলে দেখা যাবে যে আপনারা যে কোনো সাইজের ড্রেস বানাতে পারছেন, যে কোনো এজের জন্য বানাতে পারছেন। একদম ছোট নিউবর্ন থেকে শুরু করে আপনি আপনার জন্য ড্রেস বানাতে পারছেন, যে কোনো সুতা ব্যবহার করে, যে কোনো হুক সাইজ ব্যবহার করে। আমি দেখে নিই টোটাল কতগুলো করলাম আমি। কর্নারের পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা করেছি, 12টা করে ফিরে আসছি। এই যে আমি এই 12টা করে ফেলেছি। এখন নেক্সট কর্নারে আমি চলে এসেছি। সো নেক্সট কর্নারটা আমি করব নেক্সট স্টিচে প্রথমে ডাবল ক্রোশে, চেইন 2, তারপরে সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশে। সো আমার কিন্তু এই কর্নারটাও মেড হয়ে গেল। ঠিক আছে, এই কর্নারটাও তৈরি হয়ে গেল। এখন আমাকে 18টা ডাবল ক্রোশে করতে হবে। সো নেক্সট 18টা স্টিচে আমি 18টা ডাবল ক্রোশে করে আবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন আসলো লুকটা। 18টা স্টিচ করে ফেলেছি আমি। এরপরে আমার নেক্সট কর্নারটা আমি একইভাবে ডাবল ক্রোশে প্রথমে, তারপর চেইন 2, সেম প্লেসে ডাবল ক্রোশে। তাহলে কিন্তু আমি এই কর্নারটাও করে ফেললাম। এখন আমাকে আবার 12টা স্টিচ করতে হবে। প্রত্যেকটা নেক্সট 12টা স্টিচে আমি 12টা ডাবল ক্রোশে করছি। আমি নেক্সট 12টা স্টিচ আবার করে ফেলেছি। এখন কিন্তু আমার এখানে একদম লাস্ট কর্নারটা করতে হবে। সো লাস্ট কর্নার একইভাবে ডাবল ক্রোশে, চেইন 2, সেম প্লেসে আমি আরেকটা ডাবল ক্রোশে করে কর্নারটা তৈরি করলাম। তারপরে কিন্তু আমি বলেছি আরও 9 + 3 অর্থাৎ 9 + 3 আরও 12টা স্টিচ করতে হবে ডাবল ক্রোশে। 1, 2, 3। আমি একটা আপনাদের রাফ আইডিয়া দিচ্ছি, আপনারা যখন নিজেরা করবেন ক্যালকুলেশনটা আরও খুব কেয়ারফুলি করবেন। আমি তো এখানে জাস্ট খুব তাড়াতাড়ি দেখানোর জন্য করলাম, ফিতাটাও ঠিক মতো করে সমানভাবে ফেলতে পারিনি, বা স্টিচগুলো খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখিনি, জাস্ট আপনাদের আইডিয়াটা দেওয়ার জন্য। আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন খেয়াল রাখবেন মাপটা যেন মোটামুটি এক্স্যাক্ট হয়। একদম এক্স্যাক্ট যদি নাও নিতে পারেন, অলমোস্ট এক্স্যাক্ট যেন হয়। তাহলে আপনার বাচ্চার জন্য যদি করেন তাহলে গলায় সুন্দরভাবে পড়ে থাকবে। আমার এখানে 12টা স্টিচ করা হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে আমার ইয়কটা, এটা হচ্ছে আমার গলাটা হবে। আর যেহেতু বলেছিলাম একটার পর একটা উঠে থাকবে 3টা স্টিচ, সো এটা এখন এই ধরনের হবে। আমি যদি দেখুন
এটার সাথে সমান করার চেষ্টা করছি। এইভাবে করলে কিন্তু বোঝাই যাচ্ছে যে জিনিসটা বড় হয়ে যাচ্ছে। সো আমি এটা সমান করার জন্য 3টা স্টিচ এক্সট্রা নিয়েছিলাম, 3টা স্টিচ একটার পর একটা উঠিয়ে দিলাম। তাহলে দেখুন সুন্দর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ এসেছে। তো এইভাবেই কিন্তু আমরা এই কাজটা করে যাব। পরবর্তীতে এটা বাটন ব্যান্ড হবে। আমরা বোতামটা কীভাবে রাখবো সেটা এটা দেখাবো না আজকের পর্বে। নেক্সট একটা পর্বে আমরা এক্স্যাক্টলি পুরো ইয়োগটা বানানো দেখাবো। আজকে শুধুমাত্র আমি ইয়োগ ক্যালকুলেশনটা দেখালাম যে কিভাবে এই ধরনের রেক্ট্যাঙ্গুলার ইয়োগের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। এরপরে এই ক্যালকুলেশনের উপর বেস করে আমরা একটা ডিজাইনের ইয়োগ বানাবো। সো আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আপনাদের যে কোনো সাইজের ড্রেস বানাতে হেল্প করবে। আপনারা এই ফর্মুলা অনুযায়ী নিজেদের হাতের কাছে যে সুতোগুলো আছে, যেই হুকটা আছে, সেটা দিয়ে আপনাদের যেমন বিজনেস পারপাসে যেমন সব ধরনের ড্রেস তৈরি করতে পারবেন। আপনার বাচ্চা যদি থাকে, সে যত বড় হবে, গ্রো করার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট এইজে তার ডিফারেন্ট সাইজের ড্রেসের প্রয়োজন হবে, সেটাও বানাতে পারবেন। ইভেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য, আপনার হাজব্যান্ডের জন্য, বা যার জন্যই হোক ফ্যামিলির অন্যান্য মেম্বার্সদের জন্য আপনি ড্রেস বানাতে পারবেন এইভাবে। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এটারও বিভিন্ন মডিফিকেশন থাকতে পারে। এটা যেমন 4 কোণা আছে, অনেকে হেক্সাগন 6 কোণা করে, অনেক ধরনের মডিফিকেশন আছে, যেটা আমরা ধীরে ধীরে শিখবো। সব কিছু যে আমি জানি তাও নয়। আপনারা যদি কোশ্চেন করেন, কিছু জানতে চান, আমি যেটা জানি না আমি চেষ্টা করব সেটা জেনে আপনাদেরকে জানানোর। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করবো অ্যান্সার করার। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই সেটা আমার সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্টের মাধ্যমে, এবং ফ্রেন্ডস ফ্যামিলির মাধ্যমে মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার চ্যানেলটি আরও অনেক গ্রো করবে, অনেকের মাঝে ছড়িয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।